আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার মূল মন্ত্রে সবাই সবকিছুর দিক থেকে তার যে দিক নিদর্শনে সবাই ছুটে বেড়াচ্ছে। কেউ লেখাপড়ায়, কেউ চাকরিতে, কেউ খেলাধুলোয়, কেউ রাজনীতিতে, নানান রকম নানান পেশাতে সবাই ছুটছে। দেখবেন শিশুদের সেই বালখিল্যতা যেটাকে বলা হয়, সেইটার জন্য কিন্তু মানুষ আপ্রাণ ধরে রাখতে তো পারে না। একটা সময় গিয়ে তাকে যৌবনে পা দিতে হয়, তারপরে তার একটা পৌরত্ব আসে, তারপরে তার বার্ধক্য আসে। এবং এই যে ধাপগুলো, এই ধাপগুলোর মধ্যে প্রত্যেকটা মানুষ পৌঁছতে চায় তার পারিবারিক জীবন, তার কর্মজীবন, তার শিক্ষা জীবন, তার আস্তানা, গৃহ, সমস্যা, সমস্ত কিছুকে পার করতে চায়। প্রত্যেকটা যে পার হতে পারে বা পার হয়ে যায় সেটা হয় না। আর এই পার হতে গেলে আপনি যদি মনে করেন যে জ্যোতিষ আপনাকে সমস্ত কিছু করে দেবে বা জ্যোতিষ শাস্ত্র আপনাকে বিশাল একটা কিছু করিয়ে দিতে পারে, এটা কিন্তু সম্ভব না। দেখবেন ডাক্তাররা ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, ডাক্তার তো বাঁচে না, আজীবন তো বাঁচে না। নিরাময় করতে পারে, কোন অসুখের নিরাময় করতে পারে এবং সাময়িক রিলিফ দিতে পারে। সেই রকম জ্যোতিষও তার নিরাময় করতে পারে, তাকে সাময়িক একটা রাস্তা দেখাতে পারে। কিসের জন্য? প্রত্যেকেই আমরা প্রত্যেকের প্রতি আকর্ষণে রয়েছি। আকর্ষণ বিকর্ষণ এই দুটোর খেলা নিশ্চয়ই জানেন, বিজ্ঞান জগতে তা আছে। আপনি জানবেন যে কোন জিনিসকে আঘাত করলে সেই প্রতিঘাত যেটা আসে সেটা একই মাপে আসে। সেই কারণে আমরা সূর্যের সাথে লড়াই করতে যাই না, কিন্তু সূর্যের উপর নির্ভর করে বেঁচে রয়েছি। এই সৌরজগতে যদি সূর্য না থাকতো তাহলে প্রাণহীন, নিস্তব্ধ, নিথর একটি পৃথিবী পড়ে থাকতো। এবং সেই পৃথিবী সৌরমণ্ডলের মধ্যে তার নিজস্ব চক্র আকারে সে ঘুরে বেড়াচ্ছে সর্বত্র ভাবে, এবং কোনো দিন, কোনো সময় কোনো বিশ্রাম নেই। কাজে সেই বিশ্রাম মানুষেরও নেই। মানুষও ঘুরছে তার কর্মজীবনকে ভালো করবার জন্য, শিক্ষা জীবনকে ভালো করবার জন্য, বিবাহিত জীবনকে ভালো করবার জন্য, বাড়ি ঘরকে ভালো রাখবার জন্য। তাহলে এই ভালোটা কিভাবে থাকে, ভালোটা কিভাবে আসে? দেখবেন প্রত্যেকটা ভালোর মধ্যে, এই পৃথিবীর মধ্যেই যেটা রয়েছে সেটা হচ্ছে তার নেচার, পারিপার্শ্বিকতা। আপনি যে পাড়ায় থাকেন তার পারিপার্শ্বিকতা আপনি দেখেন, যে আমার আশেপাশের লোকগুলো সব ভালো তো। আপনি কতটা ভালো সেটা পরের কথা, আগে আপনার পারিপার্শ্বিকতা কি ভালো? আপনি বাজার করতে গেলে সবজি বাছেন, মাছ টেপেন, সমস্ত কিছু দেখেন, কেননা আপনি জিনিস কেনার সময় যাচাই করে নেন আপনার নিজের স্বার্থের জন্য, যে আপনি ভালো খাবেন। ভালো যখন খাবেন তাহলে আরো 5 জনও তো খাবে, 5 জনের জিনিসটা তো রেখে তারপরে আপনি আপনার পরিমাপটুকু কিনে নিয়ে আসেন। ঠিক রাশি চক্রের মধ্যেও কিন্তু প্রত্যেকে পড়ে যাচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষ, যে যার যেখানে জন্ম, সেই জন্মের মধ্যে একটা দ্রাঘিমাংশ আছে, একটা অক্ষাংশ আছে, যেটাকে বলা হয় ল্যাটিচিউড, লঙ্গিচিউড। এই ল্যাটিচিউড লঙ্গিচিউডে প্রত্যেকে যে যেখানে জন্মায় তার সেই জায়গাটার সময় সেই গ্রহ সন্নিবেশ কি ছিল এবং সেই গ্রহদের নেচার কি ছিল। উদাহরণস্বরূপ যদি বলে নেই, যে ধরুন আমি যদি বলি যে মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি, দ্বিতীয় ঘর মেষ, মীন লগ্ন, মীন রাশি এবং তার 9ম ঘর বৃশ্চিক। মীন লগ্ন, মীন রাশির 5ম ঘর চন্দ্র, কর্কট, এবং তার 5th আর 9th হচ্ছে দুটো জলরাশি হবে। মীন লগ্নটাও জলরাশি, তাহলে জলের নেচার। তাহলে জলের নেচার কি? জল আমাদের জীবন, এবং পৃথিবীর 3 ভাগ জল, শরীরেরও 3 ভাগ জল। এবং সেই জলের মধ্যে আমাদের খাওয়ার জল কত পার্সেন্টেজ আছে জানেন? খুব সামান্য, খুব সামান্য। সব জল কিন্তু খাবার না, সমুদ্রের জল খায় না কেউ।
যে বৃহৎ আকারে সমুদ্র পড়ে রয়েছে, তাহলে এই 3 রাশির মধ্যে সমুদ্র আছে, পুকুর আছে, কুয়ো আছে। এই 3টার মধ্যে জলাধার থাকে। সমুদ্র কোনটা? কর্কট রাশি। কর্কট বৃহৎ আকার এবং চন্দ্রের ঘর। সেই চন্দ্রের টানে জোয়ার ভাটা হয়। কর্কট রাশি সেইখানে। তাহলে মীন লগ্ন, মীন রাশি, চন্দ্রের 9ম ঘর। তাহলে সেইটা জলাশয় বলতে পারেন, বৃহৎ জলাশয়। আর ক্ষুদ্র জলাশয় পাতকুয়ো থাকে। তাহলে স্থির জলাশয়, অস্থির জলাশয় এগুলো থাকে। সমুদ্র অস্থির। তাহলে মধ্য সমুদ্র শান্ত। তাহলে মানুষ মধ্য বয়সে এসেও শান্ত। সেই বালখিল্যতা থাকে না, যেটা দিয়ে শুরু করেছিলাম। একটা সময় সে শান্ত হয়ে যায়, ধীর হয়ে যায়। কিসের জন্য? শনির জন্য। শনি খুব স্থির গ্রহ, খুব নিয়ম গ্রহ। শনির 3টে নক্ষত্র আছে, 8, 17, 26। আর এই 8, 17, 26 3টে থাকে হলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। 3টেই জল রাশিতে থাকে। কেন থাকে? যে শনি খুব ঠান্ডা, খুব ঠান্ডা। যারা দেখবেন শনির রাশি, শনির লগ্ন পায়, তারা এমনিতেই ছোটবেলা থেকেই তারা ঠান্ডা থাকে, চুপচাপ থাকে। তারা কোন রকম কোন যে উচ্ছ্বাস, যে হই হুল্লোড়, সেগুলো থাকে না। একটা সময় সে নিজেকে কন্ট্রোল করে নেয়। সেটা পারে, সেটা শনি পারে। প্রত্যেক প্ল্যানেটের মধ্যে একটা ডিসিপ্লিন থাকে, একটা উদ্ধত্ত থাকে, একটা অহংকার থাকে, একটা আবেগ থাকে, আর একটার মধ্যে থাকে দাম্ভিকতা। কার দাম্ভিক? এই সৌরজগতের মধ্যে দাম্ভিকতা নিয়ে কে রয়েছে? আপনার পাশেই রয়েছে, যার জন্য আপনি বেঁচে রয়েছেন, সেটা সূর্য। ভীষণ দাম্ভিক, ভীষণ তার তাপ, ভীষণ তার কাছে আজ পর্যন্ত কেউ ঘেঁষতে পারেনি এবং সে অবধি পৌঁছানোর কেউ চেষ্টাও করেনি। কাজে সেই সূর্যের যে আলোর যে বিকিরণ, এবং তার 7টা কালার আছে। আপনি দেখবেন অনেক সময় যে শরৎকালে বা বর্ষাকালে, যখন বর্ষাকালে ন্যাচারালি হয় না, হেমন্তকালে, শরৎকালে যদি বৃষ্টি হয়, তাহলে পশ্চিম আকাশে রামধনু ওঠে, যদি বিকেলের দিকে হয়। তার মধ্যে 7টা রং থাকে। ওই সূর্যের 7টা রং। এই 7টা রঙের প্রভাব মানুষের উপরে প্রভাব খেলে। কিভাবে খেলে? রাশি অনুযায়ী খেলে। মেষ রাশি লাল, বৃষ রাশি সাদা, মিথুন রাশি সবুজ, কর্কট রাশি অফ হোয়াইট, অল্প সাদা, সিংহ রাশি অল্প গেরুয়া লাল, কন্যা রাশি সবুজ, তুলা রাশি সাদা, বৃশ্চিক রাশি কল্প লাল, ধনু রাশি হলুদ, মকর রাশি নীল, কুম্ভ রাশি নীল, মীন রাশি অল্প হলুদ। তাহলে এই যে রঙের যে ফ্যাক্টর, এই রঙের ফ্যাক্টরটা যখন রাশিতে থাকে, মনেও থাকে। মনে থাকে না? আপনি নিশ্চয়ই চোখ বুঝে দোকানে গিয়ে একটা যে কোনো রঙের জামা কিনে নিয়ে আসবেন না, যে কোনো প্যান্টের কাপড় কিনে নিয়ে আসবেন না, কেন? তখন আপনার কালার নেচার কাজ করছে। যেটা কিনবেন সেটা ভালো কিনবেন, ভালো দেখে কিনবেন। 10টা দেখবেন, একটা কিনবেন। নয় দোকানদার বিরক্ত হবে, নয় আপনি বিরক্ত হবেন। আপনি বিরক্ত হবেন পছন্দ হচ্ছে না বলে, দোকানদার বিরক্ত হবে এতগুলো জিনিস বার করতে হচ্ছে বলে। দুজনের বিরক্ত দুরকম। সেই বিরক্তির কাছে কিছু লেনদেন রয়েছে। দোকানদারের লাভ হবে, আপনার খরচা হবে। তাহলে রাশির ক্ষেত্রে সেই জায়গাটায় আপনি কি চাইছেন? আমার শিক্ষা ভালো হোক, আমার কর্ম ভালো হোক, আমার বিবাহ ভালো হোক, আমার বাড়ি ভালো হোক, আমার প্রত্যেকের সাথে বন্ধুত্ব ভালো হোক, এবং সেই বন্ধুত্বকে আমি যেন আজীবন টেনে নিয়ে যেতে পারি, সেটা ভালো হোক। তাই চাই তো? তাহলে সেটা যখন তার হয় না, কোনো দিক থেকে তার কোনো কিছু অফ হতে থাকে, মাইনাস হতে থাকে, কিসের জন্য মাইনাস হয় সেইটা খুঁজে বার করতে হয়। শরীর তো একটা, শরীরের শাখা প্রশাখা অনেক, তাই না? চুল আছে, কপাল আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, দাঁত আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, শাখা প্রশাখা অনেক। তাহলে সর্বাঙ্গ মিলিয়ে একটি শরীর। তাহলে একটি শরীরে একটি উপসর্গ হলো। প্রত্যেক অর্গান আছে, যে কোনো অর্গান একটা খারাপ হলো, তার ট্রিটমেন্ট হয়, পুরো শরীরটার ট্রিটমেন্ট হয় না।
সেই অর্গানটা লিভার হতে পারে, স্টমাক হতে পারে, ইন্টেস্টাইন হতে পারে, লোয়ার ইন্টেস্টাইন হতে পারে, আপার ইন্টেস্টাইন হতে পারে, হার্ট হতে পারে, লাং হতে পারে। যে কোনো রকমের একটা জিনিসের অর্গান খারাপ হয়ে গেল, তার ট্রিটমেন্ট হলো। রাশি চক্রে আপনার কোনো একটা জায়গা খারাপ হয়ে গেছে, চাকরির জায়গা খারাপ হয়ে গেছে, বিবাহ খারাপ হয়ে গেছে, বা কোনো ঘর আপনি আজ পর্যন্ত করতে পারেননি, সেই জায়গাটা খারাপ হয়ে গেছে, তাহলে সেইটা নিয়েই কিন্তু ট্রিটমেন্ট হবে। এবং সেই জায়গাটায় সেই ট্রিটমেন্টে যখন এগোতে থাকবে, সে কিসের দ্বারা, কি ভাইব্রেশনে এগোবে। আপনাকে তো জ্যোতিষ কতগুলো মন্ত্র করিয়ে দিলাম বা কতগুলো পুজো করিয়ে দিলাম, যে আপনি পুজো করছেন, যার পুজো করছেন সে তো বুঝতে পারছে না যে তার পুজো করছেন, সে জানেও না। অনেকে শনির উপোস করে, মঙ্গলের উপোস করে, যে বলুন তো শনি জানতে পারে যে আপনি উপোস করে বসে আছেন? নিশ্চয়ই জানে না, বুঝতে পারে না। উপোস করে আপনি আপনার শরীর নষ্ট করছেন, কেন আপনি আপনার শরীরে পৃথিবীতে একবারই জন্মাবেন, একবারই মরবেন। বারবার জন্মাবেন বা বারবার মরবেন এর কোনো প্রমাণ তথ্য নেই। যে জিনিসের তথ্য প্রমাণ নেই সেই জিনিস নিয়ে কথা বলাও ভালো না। তাহলে পুজোর সময় যে যজ্ঞ হয়, অনেকে বলে যে তার সাথে যজ্ঞ করা হয়, আগুন জ্বালানো হয় এবং তার সাথে একটা সিঁদুরের টিপ পরা হয়, কপালে পড়ে, দেখবেন পুরোহিতরা পড়ে থাকে, মালা পরা হয়। কেন পরা হয়? যে দেবদেবীর পুজোটা হচ্ছে সে যেভাবে সজ্জিত হয়ে আছে, আমি যখন তাকে পুজো করছি বা তাকে তার পুজো দিচ্ছি, আমিও সেইভাবে সজ্জিত হয়ে তাকে ডাকছি। কিসে? কাকে? শক্তিকে ডাকছি। সেই শক্তি প্রত্যেকের মধ্যে যেভাবে হোক সঞ্চালক হোক, সেই শক্তিতে সে চলুক। গান তো একজন গায়, মিউজিক তো 10 জন থাকে, থাকে না? তাহলে সেই জায়গাটায় প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কম্বিনেশন তৈরি হয়। যার কেটে যাবে পুরো কিন্তু জিনিসটা নষ্ট হবে। সেই জায়গায় শিক্ষার সাথে চাকরির কম্বিনেশন আছে, এবং চাকরির সাথে তার বিবাহের কম্বিনেশন আছে। যদি জাতিকা হয় কি করে, যদি জাতক হয় কি কাজ করে, মানে ইনকাম কি করে, আয় কি করে, কি কেন দেখে, সারা জীবন খাওয়াতে পারবে কিনা, রাখতে পারবে কিনা, সেবা দিয়ে শুশ্রূষা দিয়ে পালতে পারবে কিনা, সেটা দেখবার জন্য তো আয়টা দেখে। চোরও তো চুরি করে, সেও তো আয় করে, তার চৌর্যবৃত্তি তার আয়, তাহলে সেও বিয়ে করে। তাহলে সেই জায়গাটায় সেই বিয়ে আর একটা রাজার বিয়ে, একটা চোরের বিয়ে, দুটোই বিয়ে, দুটোকেই বিয়ে বলা হচ্ছে। সেখানে কিন্তু রাজা আর চোরের বিয়েকে আলাদা করা যাচ্ছে না। তো যখন আলাদা করা যায় না, তাহলে বুধের কাজ বুধই করবে, শনির কাজ শনি করবে, বৃহস্পতির কাজ বৃহস্পতি করবে। তাহলে একই সমাজে একই বাড়িতে 5 ভাই বোনের আলাদা নেচার হচ্ছে কেন? কেন তারা আলাদা হয়ে যাচ্ছে? তার মানে তার রাশি বা নক্ষত্রে তার সাথে কার নেচারের সাথে হেরফের আছে। আপনি দেখবেন, আমি বললাম যেন মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নের তার যে জিনিসটা সেটা তার জলরাশি, প্রথমেই বলে নিয়েছিলাম যে সেটা জলরাশি। তাহলে সেই জায়গাটায় এবং দ্বিস্বভাব রাশি, দ্বৈত রাশি, দ্বৈত ক্যারেক্টার, ডুয়াল ক্যারেক্টার। কিরকম? ক্যাজুয়ালি কথাবার্তা, সেই জিনিসটা তার নেচারের মধ্যে কাজ করছে। তাহলে সেই নেচারের মধ্যে 180 ডিগ্রি দূরে তার বুধের ঘর, কন্যা রাশির ঘর, এবং তার চতুর্থ ঘরটাও বুধের ঘর। মীন রাশি মীন লগ্ন থেকে চতুর্থ ঘরটা মিথুন রাশির ঘর, সেটাও বুধের ঘর। এবার মীন রাশি মীন লগ্নে 3টে নক্ষত্র আছে, 25, 26, 27। 25 নম্বর বৃহস্পতি, 26 নম্বর শনি, 27 নম্বর বুধ। রেবতী, রেবতী, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, 3টে নক্ষত্র আছে। তাহলে 3 নক্ষত্র সেই মীন রাশি মীন লগ্ন 7th হাউসে দেখবেন ঠিক 180 ডিগ্রি দূরে ঠিক 3 নেচারের নক্ষত্র আছে, 12, 13, 14। উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, রবি, চন্দ্র, মঙ্গল, 3টে নক্ষত্র আছে।
তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, আর ওখানে বৃহস্পতি, শনি আর বুধ, তিনটে নক্ষত্র, তাহলে 180 ডিগ্রি দূরে রয়েছে। এবং 3, 3, 6 নক্ষত্রের 6 ক্যারেক্টার মিলবে না। যে কোনো একটা নক্ষত্রে যদি কোনো গ্রহ পড়ে যায়, ধরুন মীন লগ্ন, মীন রাশির বৃহস্পতি সপ্তমে বসে আছে 13 নম্বর নক্ষত্রে, তাহলে 13 নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, তাহলে চন্দ্র বসে আছে 26 নম্বর নক্ষত্রে, শনির নক্ষত্র, তাহলে সেই শনির নক্ষত্র তিনটে আছে, একটা 8 নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে আছে, তাহলে তার পঞ্চম ঘরে আছে, 5th হাউসে আছে। এবং বৃহস্পতি 13 নম্বরে বসে আছে, চন্দ্রের নক্ষত্রে বসে আছে, তাহলে সেই জায়গাটায় সেই চন্দ্র শনির যে কানেকশন, সেই জায়গাটায় তার মধ্যে আসছে। তার মানে আবেগ কন্ট্রোল করার জন্য শনির নক্ষত্র সেখানে দিয়েছে, এবং তার ইমোশন কন্ট্রোল করার জন্য সেখানে শনির নক্ষত্র দিয়েছে। কেন? পুষ্যা নক্ষত্রের আর 26 নম্বরের যে ক্যারেক্টার আছে সেটা সেই বৃহস্পতির মধ্যে ঢুকেছে। কেন? চন্দ্র বৃহস্পতি যদি চন্দ্রের সাথে যোগ হয়ে যায়, চন্দ্রের নক্ষত্রের সাথে যোগ হয়, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা একটা রাজকীয় যোগ তৈরি হয়। সেই রাজকীয় যোগে মানুষ দুটোর সময় ভুল করে। কোন সময় ভুল করে বলুন তো? অহংকারে ভুল করে, আর একটা সময় ভুল করে যে নিজের যখন অভাব থাকে, প্রচন্ড অভাবের মধ্যে ভুল করে বসে, বাজে জায়গা থেকে বা অন্যরকম ভাবে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে। সেই ঋণ শোধ না করার জন্য সে আর একটা ঋণ করে। ঠিক মিথ্যে কথার মতো। আপনি যদি মিথ্যে বলেন কাউকে, মিথ্যে কথা কিন্তু মনে থাকে না, কোনোদিন মনে থাকবে না। আপনি কালকে কি বলেছিলেন, যদি সেটা মিথ্যে হয় আজকে সেটা বলতে পারবেন না, কথা ঘুরে যাবে। আর সত্যি কথা চিরদিন মনে থাকে, চিরদিন মনে থাকবে। আপনি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটা আপনি ছোটবেলা থেকে শিখে এসছেন, এবং মরার আগ পর্যন্ত মনে থাকবে যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে, তাই তো? 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন, মনে থাকবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই তো? মনে থাকবে। কেন? সত্য। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, মনে থাকবে। আর কারোর মনে আছে? কারোর মনে থাকে? 22শে শ্রাবণ সবার মনে থাকে রবীন্দ্রনাথের জন্য, 1লা বৈশাখ সবার মনে থাকে নববর্ষের জন্য। তারপরে একদিন কাউকে হঠাৎ করে জিজ্ঞেস করুন তো বাংলা তারিখ কত আজকে, বলতে পারবে কিনা? পারবে না। কেননা বিশেষ মুহূর্তের ডেটটা মনে আছে, কেনটা সত্যি, আর সত্যি চিরকাল মনে থাকে। যার জন্য মানুষের, যত মানুষ মিথ্যের আবরণে যাবে তত তার মিথ্যেকে মিথ্যে দিয়েই ঢাকতে হবে। ওই জন্য মীন লগ্ন, মীন রাশি বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে প্রজ্ঞাকারক, জ্ঞানকারক গ্রহ এবং পৌরোহিত্য কারক গ্রহ। পৌরোহিত্য কথাটার মানে কি, যে পুরের হিত কামনা করে, তাকে পৌরোহিত্য বলা হয়। সেই বৃহস্পতির মধ্যে সেই গুণটা রয়েছে। বৃহস্পতি যখন সপ্তম ঘরে থাকে, বৃহস্পতির 3টে দৃষ্টি আসে, সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি। বৃহস্পতি যখন কন্যা রাশিতে থাকে, তার পঞ্চম দৃষ্টি শনির ঘরে যাবে, তার সপ্তম দৃষ্টি মীন রাশিতে যাবে, তার নবম দৃষ্টি শুক্রের ঘরে যাবে, বৃষ রাশির ঘরে যাবে। তাহলে বৃষ রাশির ঘর হচ্ছে তার নবম ঘর, দ্বিতীয় ঘর হচ্ছে তার তুলার ঘর, শুক্রের ঘর। তাহলে দ্বিতীয় ঘর যদি শুক্রের ঘর হয় আর নবম ঘর যদি তার শুক্রের ঘর হয়, তাহলে শুক্র কি ভোগকারক গ্রহ। আপনি জানবেন মানুষের জীবনে ত্যাগ, ভোগ, লোভ, লালসা, কাম প্রবৃত্তি নিয়ে মানুষ চলে, এবং এই নেচারগুলো এক একটা প্ল্যানেটের মধ্যে অবধারিত আছে। এবং সেই প্ল্যানেটটা যদি বিপরীত ধর্মে অবস্থান করে বা বিপরীত জায়গায় চলে যায় বা বিপরীত নক্ষত্রে চলে যায়, তাহলে সেই মানুষটাও সেই বিপরীত জায়গায় যাবে। এবার মীন লগ্নের দ্বিতীয় পতি মঙ্গল, নবম পতি মঙ্গল, মানে দ্বিতীয় হচ্ছে সঞ্চয়ের জায়গায়, তাহলে মেষ রাশির ঘর, মেষ রাশির লর্ডকে মানে অধিপতি মঙ্গল। আবার নবম ঘরকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির লর্ডকে মঙ্গল। তাহলে সেই মঙ্গল হচ্ছে তার ধনপতি এবং নবমপতি, ভাগ্যপতি। তাহলে এই ভাগ্যপতি এবং ধনপতি, ভাগ্য মানুষ তৈরি করে, ভাগ্য জায়গাটা আছে, কিন্তু কর্মের মাধ্যমে ভাগ্য আসে। কেন? 9-এর পরের ঘরটা 10 নম্বর ঘর হয়,
আর 10 নম্বর ঘরটা কর্মের ঘর। তাহলে দশমপতি হচ্ছে বৃহস্পতি, মীন লগ্ন মীন রাশির দশমপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতি যখন দশম ঘরে থাকে তাহলে তার নবম দৃষ্টি সিংহ রাশিতে যায়, বৃহস্পতির নবম দৃষ্টিটা সিংহ রাশিতে যাবে। তাহলে সিংহ রাশির রবি, তাহলে এই রবির মধ্যে একটা দাম্ভিকতা আছে, সেই জায়গাটায় সেখান থেকে তার কিভাবে চলবে সেখান থেকে দেখবে। তাহলে সেই মীন রাশি মীন লগ্নের একটা এবার দশমপতি, সেই কর্মপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির আবার যদি ধনু রাশিতে থাকে তাহলে তার নিজস্ব ঘরে রয়েছে, এবং নিজস্ব ঘরে যখন আসে তখন 19, 20, 21 তিনটে নক্ষত্র থাকে, মানে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, একটা শুক্রের, একটা রবির, একটা কেতুর। তার নবম দৃষ্টি রবির ঘরে যাবে, এবং রবির ঘরে সেম নক্ষত্র আছে, 10 নম্বর মঘ নক্ষত্র, 11 নম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, 12 নম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্র। আর 12 নম্বর নক্ষত্র, 3 নম্বর নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র, 16 নম্বর নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র, 25 নম্বর, এরা দুটো ঘর নিয়ে চলে। দুটো ঘর নিয়ে যখন চলে তখন আত্মা এবং মনের সংযোগ ধরা হয়, এবং আত্মার মনের সংযোগে যখন মানুষ চলতে থাকে, সেই আত্মার মনকে যদি একসাথে সংযোগ করে যদি মানুষ কোনো কাজ করে তাহলে ডেফিনেটলি সেই কাজটা কিন্তু ভালো হয়। তা আমরা কতখানি ভালো করতে পারি নিজের জন্য? আমরা এক্সট্রিম পয়েন্টে যেতে পারি না, আমরা কিন্তু সবসময় চিন্তা করি যে আমরা কিভাবে আমার জায়গাটায় যাব। দেখবেন মীন রাশি মীন লগ্নের, তাহলে আমি নবমপতি মঙ্গলকে মেন পয়েন্ট ধরবো, এবং তার দশমপতি যে বৃহস্পতি, একাদশপতি যে শনি, তার একটা মূল্যবান জায়গা আছে। তাহলে আমার আয় কতটা হবে একাদশে? তাহলে একাদশের 7th হাউস হচ্ছে 5th হাউস, তাহলে 5th হাউস হচ্ছে তার কর্কটের ঘর। তাহলে কর্কটের রাশিটি, গ্রহটি হচ্ছে চন্দ্র, সে কিন্তু মীন রাশিতে বসা। তাহলে মীন রাশিটা জলরাশি, কর্কট জলরাশি, বৃশ্চিক জলরাশি। তার মানে আমার উচ্চ শিক্ষা, উচ্চ প্রেম, উচ্চ বিবাহ বা উচ্চ লোকের সাথে ওঠা বসা, সেগুলো ডিপেন্ড করে আছে চন্দ্রের উপরে। এবং চন্দ্র যে নক্ষত্রে বসে আছে, শনির নক্ষত্রে বসে আছে, তাহলে শনি খুব উচ্চবিত্ত গ্রহ এবং খুব ডিসিপ্লিন গ্রহ, এবং খুব মানুষকে পীড়া দিয়ে, কষ্ট দিয়ে, তাকে একদম সহ্য শক্তি বাড়িয়ে তাকে একটা মানুষ তৈরি করে। মানুষ তো সবাই, অমানুষও দেখতে একরকম, মানুষও দেখতে একরকম, কিন্তু কে অমানুষ কে মানুষ এ দুটো বোঝার ক্ষমতা থাকা চাই যে লোকটা তার সাথে মিশছে, তাই না? মানুষ সবাই, বাইরে বেরোলে যে হাজার হাজার দেখা যায়, সবাই মানুষ, কিন্তু তার মধ্যে অমানুষগুলোকে একই রকম দেখতে। আপনি তো সেখানে ডিফারেন্ট করতে, তার নেচারে ডিফারেন্ট করতে পারেন। নেচার যখন মিশবেন, তার ব্যবহার যখন দেখবেন, তার কথা বলার আচরণ যখন দেখবেন, তখন বুঝতে পারবেন যে এর সাথে বেশি দূরে এগোনো যাবে না, আমাকে থামতে হবে। তাহলে সেই জায়গাটা 4th হাউসের ঘর। তাহলে 4th হাউসের বুধ, এবং 4th হাউসের বুধ যদি আমার কোন রকম ভাবে কোনো অবহেলিত হয় বা কোন রকম ভাবে তার ডিস্টার্ব হয়, তাহলে সেই জায়গাটায় আমাকে সেইখান থেকে সেটা রিপেয়ার করতে হয়। রিপেয়ার করা যায়। জুতো ছিঁড়ে গেলে কি করেন? নতুন জুতো কেনেন কি সঙ্গে সঙ্গে? সবার পকেটে সবসময় পয়সাও থাকে না, রিপেয়ার করেন না, রিপেয়ার করে নেন। তাহলে সেই জায়গাটায় ওই যে প্ল্যানেটটির জন্য আপনার বন্ধু বান্ধবের দ্বারা যেটা ক্ষতি হচ্ছে, দেখুন বন্ধু বান্ধব ক্ষতি করার জন্য তো করে না, কিন্তু তাদের যে বিলাস অনেক আছে আপনার মধ্যে, বিলাস অনেক বিলাস ভাবে তারা চলে, বিলাস বলুতা ভাবে চলছে, বড় বড় ভাবে চলছে, বড় চাকরি আপনি করছেন না, এর মধ্যে আপনার একটা হতাশা তৈরি হচ্ছে যে ও খরচা করতে পারছে, আমি পারছি না। আপনার কাছে অপরাধ বোধ লাগছে, আমি কেন নেব ওটা, আমিও তো করতে পারি এটা। এই যে আমি করতে পারি কিন্তু আপনি করতে পারছেন না কেন? আপনার দশমপতি যার সাথে লিঙ্ক করে বসে আছে, এবং দশম যার ঘরে দৃষ্টি দিয়ে বসে আছে, দশম যখন
বৃহস্পতি যদি ধনু রাশিতেই থাকে তাহলে চতুর্থ ঘরে দৃষ্টি দেবে এবং আপনার লগ্ন থেকে মীন রাশি, মীন লগ্ন থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবে, 6th হাউসে সিংহ রাশিতে। আর বৃহস্পতি সিংহ রাশিতে নবম দৃষ্টি দেবে। তাহলে 9 আর 6 হচ্ছে 15, তাহলে 1 + 5 হচ্ছে 6। সেই ঘরটা, সেই সংখ্যাটা হচ্ছে শুক্রের সংখ্যা। তাহলে আপনার লগ্নের, লগ্ন রাশির অষ্টমপতি শুক্র, তৃতীয়পতি শুক্র, বৃষ রাশির ঘর শুক্র, তুলা রাশির ঘর শুক্র। তাহলে তৃতীয় মানে অষ্টমের অষ্টম ঘর, মানে তুলা থেকে যদি আপনি গুনে যান বৃষ রাশি 8 নম্বর ঘর হবে। আবার বৃষ রাশি থেকে যদি গুনে আসুন 6 নম্বর ঘর হবে। তাহলে সেই 6 নম্বর ঘরটা হচ্ছে রবির ঘর, সিংহ রাশির মীন লগ্ন থেকে। তাহলে সেখানে আমার রোগ রিপু লুকিয়ে আছে রবির অবস্থানের উপরে। রবির অবস্থান কোথায় এবং রবি কোন নক্ষত্রে বসে আছে এবং সেই নক্ষত্রের অধিপতি কোথায় আছেন। অনেকের অনেক মারণ রোগ তৈরি হয়ে যায়, কারোর টিবি হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, বড় বড় রোগ হয়ে যায়, ব্যয় সাপেক্ষ। এবং ঘরের জিনিস, কারোর কিডনি খারাপ হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়, ব্যয় সাপেক্ষ, এবং সেই পয়সা বা অর্থ তার কাছে নেই। একটা জিনিস সোজা কথা যেটা আমি বুঝি, যে গরিব হয়ে জন্মানোটা কিন্তু পাপ না, গরিব হয়ে মরাটা পাপ। কারণ আপনি কর্ম করেননি, আপনি সারা জীবন কর্ম করেননি এবং কিছু সঞ্চিত অর্থ জমিয়েও রাখতে পারেননি, যার জন্য আপনি গরিব হয়ে জন্মেছেন, গরিব হয়ে মরে গেছেন। মানে সবসময় আপনার মধ্যে একটা হাহাকার ছিল, মরুভূমির মতো। মরুভূমিটা হাঁটলে যেমন মনে হয় না ওই একটু গেলে জল পাওয়া যাবে, কেন বলুন তো? ওই বালিগুলো সমুদ্রের ঢেউয়ের মতো চিকচিক চিকচিক করে, সূর্যের আলো পড়লে তখন মনে হয় ওখানে জলের দিশা পাবো। আপনিও সেই মরুভূমির মতো হাঁটতে হাঁটতে ওইখানে গেলে কোনো কর্ম পাবো, ওখানে গেলে কোনো কাজ পাবো, কিন্তু হতাশা, সমস্ত ফাইনাল হয়ে গেল, আমার কাজ হয়নি। এইভাবে বারবার আঘাত খেতে খেতে হতাশাগ্রস্ত হয়ে যান, মানসিক রোগ হয়ে যায়, মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে। কজন পারে কটা ধাক্কা খেয়ে কতজন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে বলুন তো? একটা তো অসুবিধা আসে না? সেই অসুবিধা থেকে বেরোনোর জন্য মানুষে আসে কি হবে? জ্যোতিষের কাছ থেকে সাজেশন নিতে, যে আমাকে কোনটা পড়লে, কোনটা করলে আমার ঠিক হবে, আমি ঠিকভাবে আমার ভাইব্রেশনকে ডেভেলপ করতে পারবো। দেখুন, একটা অঙ্কের হিসেব আমি সবসময় বলি, আপনারা যদি মনে করেন যে 1, 5, 9, হ্যাঁ পুজো পাঠ আপনি করুন, পুজো পাঠ করুন, শান্তি সস্তায়ন করুন, সেগুলো শাস্ত্রের কথা, সেগুলো পূজার ব্যাপারটাই শাস্ত্রে। পূজার সাথে জ্যোতিষের কোনো মিল নেই, কোনো মিল নেই। ম্যাথের সঙ্গে ইতিহাসের মিল নেই। একমাত্র ম্যাথমেটিক্সই 100 পাওয়া যায়, কিন্তু ইতিহাসে পাতার পর পাতা লিখলেও 100 হয় না। তাহলে সেই জায়গাটাই হিসেবটা, যেভাবে আপনি হিসেব করবেন, লগ্ন রাশি যে ডিগ্রিতে বসে রয়েছে তার ঠিক তত ডিগ্রিতে গিয়ে আর একটা গ্রহকে সে দৃষ্টি দিচ্ছে। কাজে দৃষ্টিটা কি? আপনি এই ঘরে, যে কোনো ঘরে, অন্ধকার ঘরে বসে আছেন, আমি যদি দরজা দিয়ে একটা টর্চ জ্বালাই বা ঘরে যদি একটা আয়না রাখা হয়, সেই আয়নার উপরে যদি টর্চের আলোটা পড়ে, সেই প্রতিবিম্বটা সারা ঘরে কিন্তু আলোকিত করে দেবে, দেবে তো? যেমন সূর্য করছে সারা পৃথিবীকে আলোকিত। সূর্যের আলো দেখবেন রিফ্লেক্টও হয়, জানলার কাছে পড়ে ঘরের মধ্যে নড়ছে। ওই রিফ্লেকশন, ওই যে প্ল্যানেটের যে রিফ্লেক্ট হয়, যে কালারের যে ভাইব্রেশন, যেটা নেগেটিভিটি তৈরি করছে, তাকে পজিটিভে আনা। অনেক মানুষ তো অনেক জিনিস বোঝে না বলে সে সেটাকে ঘৃণা করে। না বোঝা থেকে তার ঘৃণা রয়েছে, কারণ সে বোঝার চেষ্টা করেনি। পৃথিবীর কোনো জিনিস খারাপ না, আপনাকে খারাপটাও বুঝতে হবে, ভালোটাও বুঝতে হবে। আপনি কতটা নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা নিজের কাছে রাখতে পারবেন।
আপনার কাছে আমি 100 টাকা দিলাম, আপনি 99 টাকা খরচা করতে পারেন, 100 টাকাটা পুরোটাই খরচা করতে পারেন। এবার আপনি দেখলেন যে আমার দরকার নেই, আমি 20 টাকা খরচা করলে আমার প্রয়োজনীয় জিনিস হয়ে যাচ্ছে, 80 টাকা বাঁচিয়ে রাখতে পারেন। 80 টাকা থেকে ঠিক আছে, এখান থেকে 20 টাকা জমিয়ে রাখতে পারেন। এবার প্ল্যান করবেন আপনি অঙ্কের হিসেব দিয়ে, যে কতটা আমি রাখতে পারবো, কতটা আমি খরচা করতে পারবো, কতটা আমি, কেননা আজকে যেটা রাখবেন কালকে সেটা আপনারই কাজে লাগবে। সেই জায়গাটা আপনার আছে কিনা, সেটা জায়গাটা মনের থেকে আসে। তাহলে মনের উত্তর কোন জায়গায় দেয়? 4th নম্বর ঘর দেয়, 4th হাউস দেয়। তাহলে 4th হাউসের লর্ড যদি বিকৃত ভাবে বসে যায় এবং অন্য কোন গ্রহের সাথে অষ্টম, দ্বাদশ, তৃতীয়, ষষ্ঠর সাথে সম্পর্ক স্থাপন করে ফেলে, তখন মন বিপথে চলে, মন তার পথে থাকে না। দেখুন, আপনি কোনো ঠিকানা জানেন না, একটা চৌরাস্তার মোড়ে এসে আপনি গুলিয়ে যাচ্ছেন, ডান দিকে যাব না বাদিকে যাব। এবার যদি আপনি জানেন যে কোন রকম লোকেশন জানেন, কাউকে জিজ্ঞেস করবেন যে এই জায়গাটা কোথায় হবে, আপনাকে যে কোনো একটা রাস্তা সে দেখিয়ে দেবে। এই যে দিক দেখিয়ে দেওয়া, এটাই জ্যোতিষ আপনাকে দিকটা দেখিয়ে দেবে, অ্যাস্ট্রোলজার আপনাকে দিক দেখিয়ে দেবে যে এই দিকে যান, এই দিকে গেলে এইভাবে চলুন, আপনার প্রাপ্য জিনিস পাবেন। প্রাপ্যের থেকে তো বেশি পাবেন না, আপনি যেটা সাথে করে নিয়ে এসছেন সেটাই পাবেন, তার থেকে এক না পয়সা বেশি পাবেন না, পেতে পারেন না। কারণ আপনার পেটে যতটা আটে ততটাই তো খান, বেশি খান কি? নিশ্চয়ই বেশি খান না, বেশি খেলে বমি হয়ে যাবে। বেশি খেয়ে যদি জোর করে বেশি খেয়ে তাকে হজম করার ওষুধ দিয়ে হজম করার চেষ্টা করেন, পরের দিন শরীর খারাপ হবে। তাহলে বেশি কেউ নিতে পারে না। জ্যোতিষে আপনার কাছে এখন আছে 2 টাকা, আপনি জ্যোতিষের কাছে গেলে সেটা 4 টাকা হবে না। আপনার সেই 2 টাকাটাকে ঠিক প্রসেস অনুযায়ী ইনভেস্ট করলে, প্রসেস অনুযায়ী খরচা করলে সেই 2 টাকাটা কবে 10 টাকা হবে সেইটা বলে দিতে পারবে। এবং মীন রাশি, মীন লগ্ন একটা ভালো রাশি, ভালো লগ্ন, যার দ্বাদশপতি কুম্ভ এবং যার একাদশপতি মকর এবং যার দশমপতি বৃহস্পতি, নবমপতি বৃশ্চিক, অষ্টমপতি শুক্র এবং তার সপ্তমপতি কন্যা বুধ এবং ষষ্ঠপতি রবি সিংহ এবং পঞ্চমপতি কর্কট চন্দ্র, চতুর্থপতি মিথুন বুধ এবং তার তৃতীয়পতি শুক্র বুধ দিশ এবং তার দ্বিতীয়পতি মেষ মঙ্গল। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রত্যেকটা জায়গায় 6th হাউস, তারপরে 7th হাউস। আমি অনেকবার এর আগে বলেছি যে 6th হাউস পর্যন্ত আমার কন্ট্রোল, 7th থেকে আমি সামাজিক জীবনে পা রাখি, সমাজের বুকে পা রাখি। একদিন বাবা মা তার ছেলে মেয়েকে বড় করে কিন্তু সারা জীবন তো ঘরে আটকে রাখে না, একটা সময় তাকে বাইরে ছেড়ে দেয়, স্কুল পাঠায়, কলেজ পাঠায়, চাকরি করতে পাঠিয়ে দেয় বাইরে। তার মানে কি সমাজের বুকে ছেড়ে দেয় যে তুমি তার সবার সাথে মিশে তুমি নিজেকে অ্যাডজাস্ট করো, তুমি নিজেকে নিজের মতো তৈরি করো। দুনিয়া তো সোজা না, দুনিয়া সব আমি সোজা হতে পারি, আমার মতো তো সবাই হবে না, দেখা মানুষ তো থাকে। তাহলে আমাকে সেইগুলো তো বুঝতে হবে, আমাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে। আমাকে কেউ বুঝিয়ে দিলে আমি বুঝবো নাকি? আমাকে নিজের থেকে বুঝতে হবে না যে কোনটা সোজা, কোনটা বেঁকা, কোনটা কোথায় থামবো, কোথায় বেরোবো, কোথায় যাব, কখন বাড়ি ঢুকবো, কখন খাবো, কেউ তো বলে না। কেউ নিজের থেকে সব আগেই দেশে যায়। ঘুম পূর্ণ হলে সকালে ঘুম ভেঙে যায়, যতক্ষণ ঘুম পূর্ণ না হয় ঘুম ভাঙে না। তার মানে আপনার শরীরে ঘুমের দরকার আছে, ওই জন্যই ঘুম ভাঙেনি। খিদে পেলে তো কাউকে বলে দিতে হয় না, বা এটাও তো বলে শুতে হয় না যে আমার যখন খিদে পাবে আমি একটু শুচ্ছি, আমাকে উঠিয়ে দেবে। ঠিক খিদে পেলে আপনি জেগে যাবেন। এটাই প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির মধ্যে যে জিনিস চলছে সেইটাকে ধরেই জ্যোতিষ। আপনি এর বাইরে থেকে কিছু আনতে পারেন না, কোন জিনিস আনতে পারেন না, কেননা
প্রত্যেক প্ল্যানেটের নক্ষত্রের নেচার, 27টা যে নক্ষত্র আছে, একদম অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, এই যে নক্ষত্রগুলো, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, এই যে 27টা গিয়ে রেবতীতে গিয়ে শেষ হচ্ছে, এই 27টা নক্ষত্রের মধ্যে, 27টার মধ্যে প্রত্যেকটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে বিস্তৃত, এবং 13 ডিগ্রি 20 মিনিট করে মধ্যে তার মধ্যে 4 ভাগে ভাগ আছে। এই 4 ভাগে ভাগ করলে তবে গিয়ে 13 ডিগ্রি 20 মিনিট আসবে। 4 ভাগে 4 রকম ফল দেয়। আপনার পা যখন চলে, মন তখন চলে। এবার পায়ের সাথে যদি মনের অ্যাডজাস্ট না হয়, হুমড়ি খেয়ে পড়েন, কারণ আপনি কোথায় পা রাখছেন আপনি নিজে জানেন না। কাজে নবমের ভাগ্য যখন চলে, তখন নবমের হচ্ছে তার সপ্তম ঘর হচ্ছে সবসময় তৃতীয় হাউস, থার্ড হাউস হয়। তাহলে থার্ড হাউস হচ্ছে যোগাযোগ, সহজ ভাব, ভাই বোনদের ভাব এবং রিলেশন। সেই থার্ড হাউসের রিলেশন যদি স্ট্রং না হয়, ভাগ্যটা স্ট্রং হবে না, বলবান হবে না, বলবত্তা বৃদ্ধি করবে না। ফোর্থের বন্ধু বা ফোর্থের নিম্ন শিক্ষা যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে ফোর্থের 7th কিন্তু দশম, আপনার কর্মের স্টেবিলিটি আসবে না। কেন, ফোর্থেরটা যদি আপনি ঠিক মতো পূরণ করে আসতে পারেন, তবেই 10-এর ফলটা তুলতে পারবেন। আপনি যে ফলটা পারতে পারেন না, সেটা তো একটা লাঠি দিয়ে পারেন আপনার নাগালে আনার জন্য। তাহলে যে জিনিসটা আপনার কাছে নেই, সেই জিনিসটা আপনার ফেভারে আনার জন্য জ্যোতিষীর কাছে আসতে হয়। এই জিনিসটা আমার ফেভারে আসবে কি করে? সে জ্যোতিষ তখন যদি ভালো অ্যাস্ট্রোলজার হয়, সে দেখে বুঝবে এখানে পজিটিভিটি বা এখানে নেগেটিভিটি লুকিয়ে আছে। সেই নেগেটিভিটিকে পজিটিভ করার জন্য তাকে এই কালারে বুস্ট আপে করলে তাকে সেই কালার ভাইব্রেশনে তাকে ডেভেলপমেন্ট আনা যায়, তখন সে সেটা করবে, যদি সে বোঝে। কেন বুঝবে তো সবাই জানে যে 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ, রাহু কেতু এবং 360 ডিগ্রি সার্কেল, নবাংশ আছে, দৃক্কান আছে, দশমাংশ আছে, চতুর্থাংশ আছে, সমস্তগুলো আছে। কিন্তু আছে তো, বইতে তো সবই আছে। পুরো বইটা তো পরীক্ষায় আসে না, সিলেবাস অনুযায়ী আসে। সিলেবাস আপনাকে যা দিয়ে দেয় তার মধ্যে থেকে প্রশ্ন আসে এবং তার মধ্যে থেকে আনসার করতে হয়। তাহলে রাশি চক্রে সব আছে, সব কি আপনার ফেভারে? নিশ্চয়ই না। ডান হাত বা হাতের ফেভারে নেই, বা হাতও ডান হাতের ফেভারে নেই। কেন, দুনিয়া দিয়ে আপনি যে চোখ দিয়ে দেখছেন, সেই চোখই আপনি দেখতে পান না। সেই চোখ দেখবার জন্য একটা দর্পণের দরকার পড়ে, আয়নার দরকার পড়ে। তাহলে আপনি আপনাকেই দেখতে পাচ্ছেন না, নাক দেখতে পাচ্ছেন না, চোখ দেখতে পাচ্ছেন না, মুখ দেখতে পাচ্ছেন না। সেই মুখমণ্ডল দেখার জন্য একটা সহযোগিতা দরকার পড়ে। আর আপনার ভাগ্য দেখার জন্য সৌরজগতে সূর্যকে দরকার পড়ে। সেই সূর্যের আলোয় সে যে পড়তে পারবে আলোটা কোন জায়গায় গেছে, সেই আলোতে আপনার জীবন যেন সর্বময় আলো হয়ে ওঠে। এবং ভালো থাকবেন, সাহস রাখবেন, জোর রাখবেন, এগিয়ে যেতে হবে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার। আপনারা